কোথায় ছিলাম? র্যাঙ্ক ব্রেনে ছিলাম, তাই না? না, পজম। পজম শেষ করেছি। ফ্রেড। আচ্ছা, ফ্রেডের ভিতরে দেখেন এখানে একটা কথা আছে যে ওয়েবমাস্টার গাইডলাইন। গুগলের ওয়েবমাস্টার গাইডলাইন কি? এই যে, হ্যাঁ, আমি একটা লিংক শেয়ার করেছি, সেই লিংকটা একটু দেখি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও স্টার্টার গাইড, হু ইজ দিস গাইড ফর। তারপর হচ্ছে এইখানে দেখেন যেসব গাইডলাইন একটু আগে বলেছিলেন যে গাইডলাইন গুলা কি কি, সেই গাইডলাইন গুলা এখানে আছে। এটা হচ্ছে গুগলেরই একটা কি বলে এটাকে, আপনার ফাইল। এই গুগলের ফাইলটা আপনারা দেখতে পারেন, এইখানে সবকিছুই আছে। এই গুগলের একটা পোস্ট, এই পোস্টের ভিতরে সবকিছু আছে। গাইডলাইন গুলা, গেটিং স্টার্ট, হেল্প গুগল ফাইন্ড ইউর কন্টেন্ট, টেল গুগল হুইচ পেজ শুডেন্ট বি ক্রলড, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা আছে। গেটিং স্টার্ট, কিভাবে স্টার্ট করবেন, ইন্ডেক্স, ক্রল, ক্রলার, গুগল বট, এসইও, প্রত্যেকটা বিষয়। আর ইউ অন গুগল, ওয়েবমাস্টার, উই অফার ওয়েবমাস্টার, সরি, ওয়েবমাস্টার গাইডলাইন। তো এই জিনিসগুলা একটু পড়ে দেখবেন, খুব ইম্পর্টেন্ট। গাইডলাইন গুলা জানা থাকলে, সেই গাইডলাইন গুলা অনুযায়ী যদি কাজ করেন আপনারা, তাহলে যত যে ধরনের পরিবর্তনই আসুক না কেন, কোনো সমস্যা হবে না। এসইও, হোয়াইট হ্যাট এসইও করে যদি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে রাখেন, সেই ওয়েবসাইটে একদম কোর আপডেট আসলে, যেই আপডেটটার কারণে নতুন একটা আপডেট সংযোজন হয়েছে, এই আপডেট ছাড়া বাকি যে আপডেট গুলো আছে, কোনো কিছুর জন্যই আপনি ঝামেলায় পড়বেন না, সবসময় আপনার র্যাঙ্কটা ধরে রাখতে পারবেন। এখন আসি কোর আপডেট ছাড়াও কিছু আপডেট ছিল, যে আপডেট গুলাকে আংশিক আপডেট বলা হচ্ছে, যেগুলোর জন্য হচ্ছে পুরোপুরি ভাবে সম্পূর্ণ সব ধরনের ওয়েবসাইট এফেক্টেড হয়নি, কিছু কিছু ধরনের এফেক্টেড হয়েছিল। তার মধ্যে একটা আছে কোর মেডিক। কোর মেডিক যেটা, সেটা হচ্ছে রিলিজড অন 2 আগস্ট 2018। এইটার জন্য এফেক্টেড হয়েছিল মেডিকেল অ্যান্ড ই কমার্স ইন্ডাস্ট্রি, টার্গেটেড ইন্ডাস্ট্রি, হেলথ, মেডিসিন, ফিটনেস। আপডেট এগেইনস্ট ফলস কন্টেন্ট, ফলস কন্টেন্টের এগেইনস্টে হচ্ছে কোর আপডেটটা আপলোড করা হয়েছিল। কোনো ধরনের ফলস কন্টেন্টকে গুগল সমর্থন করে না। পেনাল্টি টাইপ হচ্ছে ওয়াইএলসি পলিসি, আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন ওয়াইএলসি পলিসিটা কি। তো কোর আপডেটটা আসার, এই যে কোর মেডিকটা এসেছিল। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে গিয়ে গুগল বার্ড began rolling out in Google search system the week of October 21, 2019। বার্ডটা গত বছর এসেছিল অক্টোবরে। ইউজিং অল এআই টেকনোলজি সিমিলার টু হ্যামিংবার্ড, বার্ডটা হ্যামিংবার্ডের সাথে সিমিলারিটি আছে। এই বার্ডটা আসার পরে ফোকাস করা হয়েছে এলটিকে, মানে লং টেইল কিওয়ার্ডে। বার্ড আসার পরে গুগল কি করতেছে, লং লং টেইল কিওয়ার্ড গুলো দিয়ে যখন সার্চ করা হচ্ছে, তখন একদম এক্স্যাক্টলি যেই ধরনের কোয়ারি হচ্ছে সেটা খুঁজে এনে দিচ্ছে। Human oriented searches or queries priority has based algorithm, human oriented searches or query priority based algorithm। আচ্ছা, এখানে বার্ট নিয়ে কিছু কথাবার্তা আছে, সেই কথাবার্তাগুলা আমি নিয়ে এসেছি একটা, এটা একটা ইমেজ যেটা নিয়ে এসেছি। গুগলে দীর্ঘ সময় টিকে থাকতে হবে, মেশিন নির্ভর কোনো কন্টেন্ট না লিখে ও ইউজার ওরিয়েন্টেড কন্টেন্ট লিখতে হবে। বার্ট আসার পরে আমি আপনাদেরকে বলেছিলাম যে গুগল এখন যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট বেস ওয়েবসাইট যেগুলো, সেই ওয়েবসাইটগুলোকে গুগল বেশি সাপোর্ট করে।
যে ওয়েবসাইটগুলো কন্টেন্ট নির্ভর। এই জন্য সব ধরনের ওয়েবসাইটগুলোই কিন্তু নিজেদেরকে চেঞ্জ করতেছে, কন্টেন্ট বেসড ওয়েবসাইট তৈরি করতেছে। প্রত্যেকটা ওয়েবসাইটেই দেখবেন ব্লগ সাইট আছে এবং সেখানে তারা ব্লগ পাবলিশ করে, তাদের নিশ রিলেটেড ব্লগ পাবলিশ করে। এই ব্লগগুলা কেন পাবলিশ করে? এটা হচ্ছে র্যাঙ্কে রাখার জন্য। এটা শুধুমাত্র যে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতেছে এরকম না, নিজেরা র্যাঙ্ক ধরে রাখার জন্য করতেছে। এখন কিছু সফটওয়্যার আছে, কিছু প্লাগইন আছে যেগুলো থেকে কন্টেন্ট লেখা যায়, মেশিন নির্ভর কন্টেন্ট বলতেছে এগুলাকে, বটের মাধ্যমে কন্টেন্ট লিখতে পারতেছেন। এইটা দিয়ে আগে করা হতো, কিন্তু বার্ট আসার পরে সেইটা যারা হচ্ছে সেই সফটওয়্যার ইউজ করে কন্টেন্ট লিখতেছে, সেই কন্টেন্ট যুক্ত ওয়েবসাইট গুলোকে র্যাঙ্ক ডাউন করতেছে। তারা চাচ্ছে, বার্ট আসার পরে গুগল চাচ্ছে ইউজার ওরিয়েন্টেড কন্টেন্ট লিখতে চেষ্টা করুন। মানে ইউজার ওরিয়েন্টেড মানে আপনি হচ্ছে গিয়ে নিজে লেখেন, মানে মানুষের দ্বারা লেখা, বটের দ্বারা লেখা না। কন্টেন্টের অনেক চাহিদা, কন্টেন্টের এত বেশি চাহিদা এবং কন্টেন্টের এত প্রাইস, যারা কন্টেন্ট রাইটার তারা কিন্তু কন্টেন্ট রাইটিং থেকে হিউজ অ্যামাউন্ট আর্ন করতেছে। কেন আর্ন করতেছে? এই যে দেখতেছেন যে আমরা ইচ্ছে করলেই মেশিন নির্ভর কন্টেন্ট ইউজ করতে পারি, বটের মাধ্যমে কন্টেন্ট জেনারেট করে নিয়ে আসতে পারি, কিন্তু সেই কন্টেন্টটা রিয়েল না। সেই কন্টেন্টের মধ্যে আপনি যখন নিজের মস্তিষ্ক থেকে খাটায় নতুন ইউনিক একটা কন্টেন্ট আনবেন, সেটার সাথে কখনোই মিলবে না, যত ভালো কন্টেন্টই দিক না কেন ও। তার চেয়ে আপনি যখন নিজের মস্তিষ্ক খাটায় নতুন একটা কন্টেন্ট লিখতেছেন, সেটার প্রায়োরিটি। বট তো একটা সিস্টেম তৈরি করে রাখে, বটের মাধ্যমে একটা সিস্টেম তৈরি করে রাখে, সেখান থেকে আপনি শতভাগ সাফল্য তো নিশ্চয়ই পাবেন না, কিছু ফাঁকা থেকেই যায়। এবং দেখেন যে কি বলে এটাকে, কন্টেন্টটা কত বেশি গুরুত্বপূর্ণ। এই যে গতকালকের ক্লাসে যখন রাইট ফর আস বা এই যে গেস্ট পোস্টিং দেখিয়েছিলাম, প্রত্যেকটা ওয়েবসাইটে কন্টেন্ট নির্ভর ওয়েবসাইট করতে চাচ্ছে নিজেদেরকে, কিন্তু সবার পক্ষে নিজেরা কন্টেন্ট লেখা সম্ভব না, এই জন্য তারা গেস্ট পোস্টিং অ্যালাউ করতেছে। তারা চাচ্ছে ইউনিক কন্টেন্ট। ইউনিক কন্টেন্ট শুধুমাত্র আপনি যে কন্টেন্ট লিখবেন তাতেই হলো না, আপনি 4টা 5টা ওয়েবসাইট থেকে কিছু কিছু করে কন্টেন্ট নিয়ে এসে সাজায় দিলেন, আপনার কন্টেন্ট তৈরি হলো, এরকম না। প্ল্যাগারাইজড চেক করে দেখতে হয়, প্ল্যাগারিজম চেক করে দেখা হয় যেটা ইউনিক কিনা, এবং ইউনিক কন্টেন্ট না হলে কিন্তু সেটা ওয়েবসাইটের জন্য খারাপ। তারপর দেখেন, এই আপডেটটি মূলত সার্চ ইঞ্জিনকে ইউজারদের লং টেল কিওয়ার্ডের জন্য সঠিক ফলাফলের নির্দেশাবলী দেওয়া হয়েছে। এই বার্টে বলেছিলাম যে এলটিকে, লং টেল কিওয়ার্ডের জন্য সঠিক ফলাফল নির্দেশ দেওয়া হয়েছে এই অ্যালগোরিদমের মাধ্যমে। তারপর হচ্ছে ওয়েবসাইটের অন পেজ বা অফ পেজের কাজের উপর এটি প্রভাব আসবে না, কন্টেন্ট রিলেভেন্সি ঠিক থাকলে এই আপডেটে আপনি নিশ্চিন্ত। আপনার ওয়েবসাইটের অন পেজ এসইও অফ পেজ এসইও ঠিক আছে, আপনার ওয়েবসাইটের অন পেজ এসইও বা অফ পেজ এসইওতে কোনো পরিবর্তন আসবে না বার্টের কারণে, যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ঠিক থাকে, আপনার রিলেভেন্ট কন্টেন্ট ইউজ করেন, আপনার ওয়েবসাইটের নিশ রিলেভেন্ট কন্টেন্ট ইউজ করেন, পাশাপাশি হচ্ছে ইউনিক কন্টেন্ট ইউজ করেন, আপনি বার্টের আওতা থেকে মুক্ত। এই জন্য বার্টটা কিন্তু আংশিক, কোর আপডেট না, আংশিক আপডেট। বার্ট হচ্ছে এমন একটা অ্যালগোরিদম, হু, হোয়াট, হোয়েন, ফায়ার, হোয়েন, হাউ, কোশ্চেন মার্ক সাপোর্টেড অ্যালগোরিদম। মানে হচ্ছে লং টেল কিওয়ার্ড গুলা, যেমন হোয়াট ইজ লোকাল এসইও, যখন আমরা সার্চ করতেছি কোশ্চেন মার্ক যুক্ত অ্যালগোরিদম, লং টেল অ্যালগোরিদম গুলো বার্টের সাথে রিলেটেড। ক্লিয়ার সবাই বার্টের বিষয়টা?
ক্লাস করতেছেন না কে কে? আপু করতেছি আপু। আমি যে যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি সেটা অ্যান্সারটা কি দেওয়া বাধ্যতামূলক না বাধ্যতামূলক না? জি আপু। অবশ্যই বাধ্যতামূলক। আমি জিজ্ঞেস করলাম বার্ডটা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন কিনা। এখন আপনি যদি ক্লাস না করেন তাহলে আমার রেসপন্স করারও কোনো প্রয়োজন মনে করবেন না। ক্লাসে অ্যাটেন্ড করে যদি অন্যদিকে মনোযোগ থাকে তাহলে এই যে এতক্ষণ ধরে এত কথা বলতেছি, কথা বলার তো প্রয়োজন নাই। ফাইলটা দিয়ে দিতাম, আপনারা দেখে নিতেন অ্যালগোরিদম গুলা কি কি। ভাবলাম আরো কেউ বলবে, এই জন্য আমি চুপ করে আছি। ক্লাস ভিডিও অন করায় করায় কিন্তু ক্লাস করাবো এক একজনকে আমি। একটা মানুষ সারাক্ষণ ধরে বকবক করে যাচ্ছে, কথা বলতে প্রচুর এনার্জি লস হয়। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি কি মনে করব? যে আমি বেকার এসব কথাবার্তা বলতেছি? ফাইলটা দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যেত, আপনারা আপনাদের মতো পড়ে নিতেন, বুঝতেন না বুঝতেন আমার কিচ্ছু যায় আসতো না। দরকার আছে আপনাদের না নাই দরকার? তাহলে বলেন, ক্লাস নেওয়ার দরকার নাই, ফাইল দিয়ে দিই। দরকার আছে আপু। ক্লাসে রেসপন্স করবেন। খুব মেজাজ খারাপ লাগে আমার এই জিনিসটা। ক্লাসে আসেন অথচ রেসপন্স করতেছেন, এটা খুব খারাপ লাগে। আর পার্টিসিপেন্ট নাই হতে হতে শেষে একদম নাই হয়ে যায়। শেষ পর্যন্ত মানে প্রথম দিকে হলো মুখ দেখানোর জন্য ক্লাস করে, বেশিরভাগ হচ্ছে শেষ পর্যন্ত গায়েব হয়ে যায়। ক্লাসে রেসপন্স করবেন, রেসপন্স না করলে খবর আছে। সবকিছু একদিকে দুষ্টামি ফাজলামি যত যাই কিছু করেন না কেন, ক্লাস অ্যাটেন্টিভ না হলে কিন্তু সেটা খুব খারাপ হবে। একই পড়া, আমি সকালেও একই একই জিনিস পড়াচ্ছি, বিকালেও একই জিনিস পড়াচ্ছি, মানুষের এনার্জি অনেক লস হয়। যদি নিজেরা কখনো এই পজিশনে থাকেন, এভাবে যদি টানা ক্লাস করান তাহলে বুঝবেন এনার্জি কতখানি লস হয়। যেদিন আমি প্র্যাকটিক্যাল ক্লাস নেই তো সেদিনও অত এনার্জি লস হয় না যেদিন আমি আপনাদেরকে থিওরিটিক্যাল ক্লাসগুলো নেই। এরপর যদি আপনারা সেখানে রেসপন্স না করেন তখন ফিলিংসটা খুবই অড লাগে, খুবই খারাপ লাগে নিজের কাছে, যে আমি হয় তাহলে আপনাদের বুঝাতে পারতেছি না, না হলে আমি আপনাদের ক্লাসের মনোযোগ ধরে রাখতে পারতেছি না। আপু সরি। আপু সরি, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো। সরি আপু। সরি বলতে হবে না, নেক্সট টাইম থেকে এটা মাথায় রাখলে ভালো হবে। খুব পেইন লাগে বিষয়টা।
আপনারা বুঝবেন না যে নিজের কাছে কতখানি পেইন লাগে। সকাল থেকে একই পড়া পড়াচ্ছি, খুব বোরিং একটা কাজ, কিন্তু সেই বোরিং কাজটা আপনারা যাতে বোর ফিল না করেন সেজন্য নিজেকে চিয়ার আপ রাখতে হয়। আমি যদি এসে আপনাদের কাছে ঘুমায় ঘুমায় ঝিমায় ঝিমায় কাজ করাই, সেটা কি আপনাদের ভালো লাগবে? আপনারাও ঝিমাবেন। প্রচুর এনার্জি লস হয় আমার। আপনাদের ক্লাস শেষে দেখা যায় যে 2 ঘন্টা টানা চুপচাপ শুয়ে থাকি, ফ্যামিলির কারোর সাথেও কখনো কথা বলি না, ফ্যামিলির কেউ ডিস্টার্বও করে না, কারণ জানে যে সারাদিন টানা ক্লাস করাইছি, সারাদিন কথা বলছি। আচ্ছা, বার্টটা দেখলেন আপনারা, বার্ট এবং কোর মেডিক এই দুটাও হচ্ছে গিয়ে আংশিক ছিল, কোর আপডেট ছিল না বা অত ইয়া ছিল না, অত এফেক্টেড হয়নি। কিছু এফেক্টেড হয়েছে, কিছু ওয়েবসাইট এফেক্টেড হয়েছিল। লাস্ট যে আপডেটটা এসেছে, যে আপডেটটা আসার পরে একদম সম্পূর্ণ প্রত্যেকটা ওয়েবসাইট নিজেদেরকে চেঞ্জ করতে হয়েছে, প্রত্যেকটা জিনিস নিজেদেরকে, বড় বড় ওয়েবসাইট গুলো ফেসবুক থেকে শুরু করে ফাইবার পর্যন্ত নিজেকে চেঞ্জ করেছে। ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, বা হচ্ছে অন্যান্য ছোট বড় আরো ওয়েবসাইট গুলো তো আছেই, মেইল চিম্পও নিজেদেরকে চেঞ্জ করেছেন। তো এই যে মেইন যে ইয়াটা, সেটা হচ্ছে কোর আপডেট মে 2020। কোর আপডেট মে 2020 এই বছরের মে মাসে লঞ্চ হয়েছে, যেটা আসার পরে এটার নামই হচ্ছে কোর আপডেট মে 2020। এটার কোনো এরকম চেহারা নাই, তো এটা আসার পরে একটা ডিজাস্টার সম্পূর্ণ, প্রত্যেকটা ওয়েবসাইটকে নিজেদেরকে চেঞ্জ করতে হয়েছে। এই যে মেইল চিম্পের এখন যে অবস্থা, এখন যে চেহারা দেখেন, কিছুদিন আগেও সেই চেহারাটা ছিল না। প্রিভিয়াস ব্যাচ যখন করাচ্ছিলাম, লাস্ট ওদের যখন শেষের দিকে ক্লাসগুলো, তখন এসে মেইল চিম্প নিজেদেরকে চেঞ্জ করেছে। চেঞ্জ করতে বলছে, চেঞ্জ করেছে বলতে ওরা কিছু নতুন অপশন এনেছে, আর ওদের ইউএক্স ডিজাইনটা আরো সুন্দর করেছে, ওদের ড্যাশবোর্ডটাকে আরো সুন্দর করেছে। এখন যতখানি ড্যাশবোর্ড সুন্দর করেছে, এর আগে এরকম ছিল না। আপনারা যদি প্রিভিয়াস কোনো ভিডিও দেখেন তখনও দেখতে পারবেন যে মেইলচিম্পে ইয়ে ছিল না। ফাইবার সেও এই যে এপ্রিল মের দিকে সে কি করেছে, তার নিজেদের মেন ইয়ে আপডেট করতেছিল, ওই সময়টাতে কি 2 মাসের মতো মনে হয় ইয়ে ছিল না, গিগের ইমপ্রেশন চলে গিয়েছিল। আপনারা যারা আগে কখনো ফাইবার ইউজ করেননি তারা বুঝতে পারবেন না, কিন্তু আগে যাদের ফাইবার অ্যাকাউন্ট ছিল আর ওই সময়টাতে যারা অ্যাক্টিভ ছিল তারা বুঝবে যে ওই সময়টাতে ফাইবারে ইমপ্রেশনও ছিল না, মানে ইমপ্রেশন বা ক্লিক দেখার অপশন ছিল না। আগে 4টা অপশন ছিল, গিগ মানে ইমপ্রেশন বাড়তেছে বা কমতেছে সেগুলো উপর নিচে অ্যারো চিহ্ন দিয়ে সবুজ, বা ডাউন হলে রেড, এরকম ইয়ে করে দেখাতো। বাড়লে সবুজ, উপরের দিকে অ্যারো দেখাতো সবুজ। তো আরো কিছু অপশন ছিল, এগুলাকে মডিফাই করে 2টা অপশন শুধু ক্লিক আর ইমপ্রেশন রেখে দিয়েছে। কিছুদিন ছিলই না একদম, আমরা মনে করেছিলাম যে এটা হচ্ছে গিগার শেয়ার করতে হবে না, পরবর্তীতে দেখা গেল আবার এসেছে। এরকম ভাবে প্রত্যেকটা ওয়েবসাইট তাদের নিজেদেরকে চেঞ্জ করেছে। দেখেন ইয়ে কি বলে এটাকে, আপনার ইউটিউব নিজেদেরকে চেঞ্জ করেছে। এছাড়াও ছোট বড় সব ওয়েবসাইটকে নিজেদের কিছু জিনিস হলেও চেঞ্জ করতে হয়েছে। তো এটা কোর আপডেটটা হচ্ছে মে 2020। এই যে 2টা টুইট দেখেন গুগল থেকে করা। দ্য মে 2020 কোর আপডেট ইজ নাও রোলিং আউট লাইভ as is typical with this update. It will typically take about 1 to 2 weeks to fully roll out. গুগল আরেকটা ওই মে মাসের 5 তারিখের পরে আবার 5 তারিখে আরো একটা টুইট করেছে, লেটার টুডে উই আর রিলিজিং এ ব্রড কোর অ্যালগোরিদম আপডেট অ্যাজ উই ডু সেভারাল টাইমস পার ইয়ার। ইট ইজ কল্ড দ্য মে 2020 কোর আপডেট। আওয়ার গাইডেন্স about search update remains as we have covered before. Please see this blog post for more about that. এই যে webmasters.googleblog.com, এইখানে একটা ব্লগ পোস্ট ছিল, হোয়াট ওয়েবমাস্টার শুড নো অ্যাবাউট গুগল কোর অ্যালগোরিদম। এইটা হচ্ছে
ওরা শেয়ার করেছিল এখান থেকে অ্যালগরিদম সম্পর্কে বিস্তারিত জানার জন্য। এখন কোর আপডেট সম্পর্কে এই যে বিস্তারিত জানার জন্য দুইটা ভালো আর্টিকেল আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে বাংলা আর্টিকেল, যেটা পড়লে মোটামুটি আপনারা খুব ভালোভাবে কোর আপডেট সম্পর্কে বুঝে যাবেন। আর একটা হচ্ছে একটা ইংরেজি আর্টিকেল। আর্টিকেলটা একটু খুলে আমি দেখাই। আপডেটটা কিভাবে সবাইকে জানায়, এইভাবে টুইট করেই? আপডেটটা আসার আগে থেকেই আর কি এটা গাইডলাইন হিসেবে থাকে, এরপরে হচ্ছে গিয়ে গুগল থেকে ঘোষণা করা হয়। গুগলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে, সেখান থেকে ঘোষণা দেওয়া হয় এই যে গুগল কোর অ্যালগরিদম আপডেট কি। বছরের ভিন্ন ভিন্ন সময়ে গুগল কিছু আপডেট নিয়ে আসে তার অ্যালগরিদমে। কিছু আপডেট আছে যার আওতা ব্যাপক ও সার্চ রেজাল্টে বিশাল পরিবর্তন আনে, তাকে কোর অ্যালগরিদম আপডেট বলে। সম্প্রতি যে আপডেটটি প্রকাশিত হলো সেটি একটি কোর অ্যালগরিদম আপডেট। এর বৈশিষ্ট্য হচ্ছে কোর আপডেট নির্দিষ্ট কোনো ক্যাটাগরির ওয়েবসাইট বা নির্দিষ্ট কোনো দেশের জন্য নয়, বরং সকল দেশের সকল ভাষা সকল ক্যাটাগরির ওয়েবসাইটের জন্য প্রযোজ্য হবে। কোর আপডেট বাস্তবায়িত হওয়ার সাথে সাথে অটোমেটিক বিভিন্ন ওয়েবসাইট র্যাঙ্ক করবে, অনেকে র্যাঙ্ক হারাবে, যেটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝার চেষ্টা করেছি। পরবর্তীতে র্যাঙ্ক পেতে হলে কোর আপডেটের গাইডলাইন মেনে চলতে হবে। যে কারণে আপনার র্যাঙ্ক ফল করেছে সেই গাইডলাইনটা মেনে আপনার র্যাঙ্ক আপ করাতে হবে। কি আছে এই গুগল কোর অ্যালগরিদম আপডেটে? প্রসঙ্গত উল্লেখ করা যায় যে কোর অ্যালগরিদম আপডেট 4 মে 2020 সালে প্রকাশিত হলেও এটি পূর্ব থেকেই গুগলের একটি গাইডলাইন হিসেবে ছিল। এখানে একটা লিংক দিয়েছে। উক্ত গাইডলাইনটি গুগল প্রকাশ করেছিল 1 আগস্ট 2019 সালে। অতএব বুঝতে পারছি এই গাইডলাইনটি পূর্ব থেকেও বহাল ছিল, কিন্তু এটিকে গুগল অ্যালগরিদম হিসেবে নেয়নি সেই মুহূর্তে। মে 2020 কোর অ্যালগরিদম আপডেটের ফলে গুগল এই গাইডলাইনকেই অ্যালগরিদম হিসেবে ঘোষণা দেয়। চলুন জেনে নেই কি আছে গাইডলাইনে। ওই যে কন্টেন্টকে গুরুত্ব দিতে হবে। যারা কন্টেন্টে গুরুত্ব দিয়েছে তাদেরকেই গুগল পুরস্কৃত করেছে, অর্থাৎ যাদের র্যাঙ্ক পতন হয়েছে গুগল তাদের পুনরায় র্যাঙ্ক করার জন্য কন্টেন্টের প্রাসঙ্গিকতা চায়। কন্টেন্ট ভালোভাবে সাজাতে হলে বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে গুগলের গাইডলাইনে। এই গুগল কোর অ্যালগরিদম আপডেটে 4টি ক্যাটাগরিতে গুগল কন্টেন্টকে প্রশ্নবোধক দিয়েছে। সেগুলো হলো কন্টেন্টের মান সম্পর্কিত প্রশ্ন, আপনার কন্টেন্টে পর্যাপ্ত তথ্য, রিসার্চ রিপোর্ট বিশ্লেষণ বিদ্যমান কিনা, যে বিষয়ে উপর কন্টেন্ট লিখছেন সে বিষয়টি কি, কন্টেন্ট সম্পূর্ণ বিশদভাবে তুলে ধরা হয়েছে, যেভাবে ওয়েবসাইট থেকে কন্টেন্টের তথ্য নিয়েছেন তাদেরকে কি রেফারেন্স দিয়েছেন নাকি কপি পেস্ট বা আর্টিকেল পুনর্লিখন করেছেন, আপনার টাইটেল ও মেটা ডেসক্রিপশনে কি কন্টেন্টের সারাংশ তুলে ধরতে পেরেছেন, আপনার টাইটেল ও মেটা ডেসক্রিপশনে অতিরঞ্জিত হতবাক করার মতো করেননি তো, আপনার পেজ কি মানুষ বুকমার্ক শেয়ার করতে ইচ্ছুক, আপনার কন্টেন্টে কি বিভিন্ন এনসাইক্লোপিডিয়া বইয়ের রেফারেন্স পাওয়ার যোগ্য। বুঝতে পারছেন ভালো মানের একটা কন্টেন্ট হলে কতগুলো বিষয় তুলে ধরতে হয়, এবং এই প্রত্যেকটা বিষয় টুকটাক কথাবার্তা আপনাদের অন পেজ এসইওর ভিতরে হয়ে গিয়েছে। টাইটেল মেটা ডেসক্রিপশনে কি থাকতে পারে কি থাকবে না, কন্টেন্টের টাইটেলটা মেটা ডেসক্রিপশনটা আপনি অতিরঞ্জিত মানে কি, অতিরঞ্জিত হচ্ছে ওই যে আমি থাম্বনেইলের উদাহরণ দেই, থাম্বনেইলে এক থাকে বাইরে আর এক থাকে, মেটা ডেসক্রিপশন টাইটেলে এমন লোভনীয় জিনিস রেখেছেন ভিতরে গেলে দেখা গেল অন্তঃশ্বাস শূন্য, এরকম যাতে না হয়। আপনার ওয়েবসাইটটা কি মানুষ বেশি বেশি শেয়ার করতে ইচ্ছুক, বুকমার্ক করতে ইচ্ছুক, বুকমার্ক কোনগুলোকে করা হয়, যে ওয়েবসাইটগুলো খুবই ইম্পর্টেন্ট সবসময় দরকার হয় সেগুলোকেই তো বুকমার্ক করা হয়। এই যে এখানে অনেক কিছু বুকমার্ক করে রেখেছি, আরো গেলে অভাব নাই। এগুলো কোনগুলো আমার জন্য ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোই তো আমি বুকমার্ক করেছি।
আর আপনার কন্টেন্ট যদি এনসাইক্লোপিডিয়া অথবা বইয়ের মধ্যে রেফারেন্স হিসেবে পাওয়ার যোগ্যতা রাখে, তার মানে বুঝেন আপনার কন্টেন্টটা কতখানি পাওয়ারফুল, যার জন্য এটা রেফারেন্স হিসেবে দেওয়া হচ্ছে। দক্ষতা বিষয়ক প্রশ্ন, আপনার কন্টেন্টে কি মানুষের বিশ্বাসযোগ্য, এটি সুস্পষ্ট তথ্য প্রদান করে? আপনার ওয়েবসাইট কেউ ভিজিট করলে তিনি কি সকল তথ্যে বিশ্বাসযোগ্যতার সাথে গ্রহণ করবে? কন্টেন্টের লেখক কি বিষয়ে লিখছে সে বিষয়ে তিনি কি ভালো জ্ঞান রাখেন? ওয়েবসাইটের কন্টেন্ট কি মিথ্যা বা ভুল তথ্য থেকে মুক্ত? আপনার ওয়েবসাইটের কন্টেন্টের উপরে মানুষের আস্থা রাখতে পারে? বুঝতে পারছেন বিষয়গুলা? আপনার কন্টেন্ট শুধু লেখার জন্য লিখলেন এরকম না, কন্টেন্টের রিলেভেন্সি থাকতে হবে, কন্টেন্টের প্রাসঙ্গিক কন্টেন্ট ভালো মানের হতে হবে, কন্টেন্টে ফলস তথ্য থাকতে পারবে না, সবকিছু। কোর আপডেট গুলো হচ্ছে গিয়ে অ্যালগোরিদম বলতে আসলে এই যে অ্যালগোরিদমের নতুন নতুন আপডেট আসতেছে, এগুলা কিছুই না, আগের যে অ্যালগোরিদম গুলো ছিল এর সাথে নতুন করে আরো কিছু যোগ হচ্ছে। সংবিধান যখন হয়, একটা সংবিধানে থাকে তার সাথে নতুন করে সংবিধানের ধারা যুক্ত হয়, এরকম ভাবে নতুন করে পুরানো গুলা কিন্তু বন্ধ হয়ে যায় না, পুরানো গুলাও থাকে সাথে সাথে নতুন গুলাও যোগ হয়, এভাবে করে এই বিষয়গুলা। কন্টেন্ট উপস্থাপন ও প্রস্তুত বিষয়ক প্রশ্ন, কন্টেন্ট কি বানানগত ব্যাকরণগত ভুল হতে মুক্ত? কন্টেন্ট কি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে না তাড়াহুড়া করে লেখা? দেখেন গতকালকেই বলতেছিলাম কাকে যেন, বিলাল ভাইকে, যে আপনি কন্টেন্ট লিখছেন, কন্টেন্ট সাজানোটা তো সুন্দর হয় নাই। অনেক লেখক কন্টেন্ট লিখেছেন ওয়েবসাইটে, ফলে ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল না তো? কন্টেন্টে কি প্রচুর বিজ্ঞাপন রয়েছে যেন মানুষের কন্টেন্ট পড়তে বিরক্ত বোধ করে? কন্টেন্টে কি সকল ডিভাইস, মোবাইল, ট্যাব সুন্দরভাবে প্রকাশিত হয়, অর্থাৎ রেসপন্সিভ? এই বিষয়গুলোও। এবং মজার বিষয় দেখেন, এনি যে কন্টেন্ট লিখেছে কতখানি ফাঁকা ফাঁকা, গ্যাপ গ্যাপ দিয়ে কিন্তু কন্টেন্ট লিখেছে, এবং এইটাই হচ্ছে এসিও অপটিমাইজ। ব্রেক দিচ্ছি।
আসছেন সবাই? জি আপু আছি। আছি আচ্ছা জি আপু। ঠিক আছে। এক মিনিট। নেটের যা তা অবস্থা। আপা আমাদের এখানে তো অনেকের একটা গিগ হয়েছে যে কাদের কাদের? হ্যাঁ, এখন তো আমার তো খুঁজতে হবে, মানে আমি ওই এগুলো কালেক্ট করতেছি তো, প্রোফাইলে যাচ্ছি তো, যাই যে দেখতেছি যে ওইটা বললাম আর কি। যাদের ওরকম হয়েছে তাদেরকে, তারা খাবে না। মোল্লা আমি তো দিই নাই, আমারটা দিয়ে দিবেন মনে হয়। এই তো খুঁজে নিছি আর কি। হ্যাঁ আমি ল্যাপটপে নাই তো সেজন্য। আচ্ছা থ্যাংক ইউ। যাদেরটা পাই নাই ওইটা মার্ক করে তো গ্রুপে দিলাম। আচ্ছা দেখেন এবার। আসেন তো সবাই। যেটা বলছিলাম ব্রেকের আগে, যে কোর আপডেট 2020 আসার পরে মেইন যে সমস্যাগুলো হয়েছে আর কারা লাভবান হয়েছে কারা লসে পড়েছে সে বিষয়গুলো। এবং এইখানে যারা এখান থেকে ভালো আ- ইয়ে ভালো র্যাঙ্কে এসেছে তারা হচ্ছে যাদের ওয়েবসাইটের কন্টেন্ট ভালো। আপনাদেরকে যখন আমি গত 2-3 দিন ধরে যখন এসইও নিয়ে ক্লাস করাচ্ছি তখন আমি বারবার করে একটা কথাই বলতেছি, ওয়েবসাইটে কন্টেন্ট বেস ওয়েবসাইটগুলোকে এখন গুগল র্যাঙ্ক করতেছে। সেটার কারণই হচ্ছে এই যে কেন কিভাবে কি কি জিনিসগুলা ফ্যাক্ট করে গুগলের কাছে এখন এক্সপার্টিস অথরিটি ট্রাস্টওয়ার্থিনেস এগুলাই হচ্ছে বেশি। তো এই যে টাইটেল, এই যে ইয়াটা অ্যালগোরিদমের যে সরি এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা খুবই ভালো একটা আর্টিকেল। এই আর্টিকেলটা সবাই পড়ে দেখবেন। ওয়েবমাস্টার টুলের এই যে হোয়াট ওয়েবমাস্টার শুড নো অ্যাবাউট গুগল কোর আপডেট, গুগল কোর আপডেট সম্পর্কে আপনার কি জানা উচিত সেই জিনিসগুলো এখানেও দেওয়া আছে। ওইখানে যেটার বাংলা করা হয়েছে সেটা এখান থেকে ইংরেজি থেকে।
তো এখান থেকেও নিতে পারেন। আরো একটা আপডেট দিয়েছি, ক্লাস কি দেখতে পাচ্ছেন আপনারা? আপু দেখতে পাচ্ছি তো। আপডেট কি বলছেন? আচ্ছা এক মিনিট, এখন পেয়েছি। আচ্ছা আরো একটা ফাইল দিয়ে আরো একটা ব্লগ শেয়ার করেছি, এই ব্লগটাও এটা হচ্ছে ইংরেজিতে, এটাও পড়ে আপনারা দেখতে পারেন। এটাও হচ্ছে নতুন যে আপডেটটা, কোর আপডেট 2020 সম্পর্কে, এখান থেকেও আইডিয়া পাবেন। তো এইগুলাই হচ্ছে গিয়ে আমাদের মেইন কোর আপডেট গুলা বা অ্যালগোরিদম গুলা। এরপর হচ্ছে গিয়ে অ্যালগোরিদম থেকে রিকভারি করার জন্য যেটা করতে হবে সেটা গুগল পেনাল্টি রিকভারি। পেনাল্টি গুলা খুঁজে বের করতে হবে কিভাবে বা খুঁজে বের করবেন কিভাবে, এটা হচ্ছে গিয়ে আপনার যখন গুগল আপনার ওয়েবসাইট যখন অডিট করবেন, বিভিন্ন টুল আছে ওয়েবসাইট অডিটের, সেসব টুলগুলো দিয়ে একটা ওয়েবসাইটের ওভারঅল পারফরমেন্স, সম্পূর্ণ এসইওর ভিতরে যেই সব জিনিস আপনারা শিখতেছেন, অন পেজ এসইওর ভিতরে যেসব জিনিস শিখতেছেন, অফ পেজ এসইওর ভিতরে, টেকনিক্যাল এসইওর ভিতরে, এই সব কিছু জিনিস হচ্ছে গিয়ে সাইট অডিট করার সময় প্রত্যেকটা চেকলিস্ট ধরে ধরে কি সমস্যা আছে সমস্যাগুলা খুঁজে বের করা, এবং সেই সমস্যাগুলা খুঁজে বের করার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ওয়েবসাইটের কি কারণে র্যাঙ্কে সমস্যা হচ্ছে। অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্সের মাধ্যমে আপনি রিয়েল টাইম ইনফরমেশন গুলো পাচ্ছেন, ওয়েবসাইটের কখন ভিজিটর ছিল, কতদিন ধরে ভিজিটর নেই। যখন দেখবেন যে একটা ওয়েবসাইটে হঠাৎ করে ভিজিটর নেই হয়ে গেছে, আপনারা গুগল অ্যানালিটিক্স যখন দেখবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখা যায় যে আপনি অ্যানালিটিক্স গুলো সাধারণত কিরকম থাকে, এরকম আপস এন্ড ডাউন থাকে, বা আপ হতে 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 একসময় দেখা যায় হঠাৎ করে র্যাঙ্ক ডাউন হয়ে একদম র্যাঙ্ক ডাউন হয়ে আছে, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিট আসতেছেন না, তার মানে বুঝতে হবে আপনার ওয়েবসাইটে কোনো একটা সমস্যা হয়েছে। তো প্রবলেম গুলা আইডেন্টিফাই করে সেটা হচ্ছে সলভ করতে হবে। যে সলভেন্সটা আপনি কিভাবে করতে পারেন সেটা হচ্ছে আপনারা যখন এসইও এডিট করবেন তখন আপনারা বুঝতে পারবেন। কিছু প্রবলেম থাকে, যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিড বাড়ানো, বা আপনার ওয়েবসাইটের ইউএক্স ডিজাইন ঠিক করা, বা আপনার ওয়েবসাইটের মোবাইল ফ্রেন্ডলি করা। তো ইউএক্স ডিজাইন ঠিক করা বা ওয়েবসাইটের যে ইমেজগুলো রিসাইজ করা, বা ইমেজগুলো নিয়ে কাজ করা, এই ধরনের কাজগুলো কারা করে, যারা হচ্ছে গিয়ে গ্রাফিক্স ডিজাইনার, তো তাদের শরণাপন্ন হতে হবে। মোবাইল ফ্রেন্ডলিনেস ঠিক করা, তারপর হচ্ছে ওয়েবসাইটের স্পিড বাড়ানো বা এই বিষয়গুলা, ওয়েবসাইটের সিকিউরিটির বিষয়গুলা, এগুলা কারা করে, এগুলা করে ওয়েব ডেভেলপাররা। আবার ওয়েবসাইটের আদার্স যে বিষয়গুলা, অন পেজ এসইওর বিষয়গুলা, অফ পেজ এসইওর বিষয়গুলা, কন্টেন্ট অপটিমাইজেশন, ব্যাকলিংকের মধ্যে কয়টা ব্যাকলিংক কিরকম কি, যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আবার আমরা ঠিক করতে পারি। তো এই সবগুলা সমস্যা যখন তৈরি হবে, সমস্যাগুলা সমাধান করলেই আপনি র্যাঙ্ক আপ হতে পারবেন আস্তে আস্তে করে। রিকভারিটা হচ্ছে যখন পেনাল্টি খাবেন, রিকভারি হচ্ছে এটাই, আপনার প্রবলেমগুলো সলভ করতে হবে। ক্লিয়ার সবাই? জি আপু। আচ্ছা, তাহলে এটাই ছিল অ্যালগোরিদম সম্পর্কে অনেক কথাবার্তা। ফাইলটা আমি শেয়ার করতেছি আপনাদের চ্যাট বক্সে, কম্বাইন গ্রুপটাতে দিয়ে দিবেন, সকালের ব্যাচে ওদেরকে ফাইলটা মেবি শেয়ার করতে ভুলে গিয়েছি। 2020 সালের আপডেটটা হচ্ছে আপু একদম মানে কি বলবো পুরাই চেঞ্জ করে দিছে। পুরা ডিজাস্টার একটা। হুম। ওইটা আপু কোর আপডেট মে 2020 না দিয়ে ব্যাম্বো আপডেট মে 2020 দিলে ভালো হতো। এমনি এটা তো গেছে সব ভাইরাস। সব ডিজাস্টার হচ্ছে 2020-এ। 80% র‍্যাঙ্ক করবে এখন কন্টেন্টের উপরে, মানে জি, 100% এসইও পুরাটা কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। কন্টেন্টের উপরে, তার মানে বুঝেন অন পেজ এসইওর কতখানি ডিমান্ড আর আর্টিকেলের কতখানি ডিমান্ড। আর্টিকেল রাইটারদের দাম বাড়ায় দিছে 2020। অনেক অনেক, আর্টিকেল রাইটারদের প্রচুর চাহিদা। কই যেন ফাইলটা খুঁজতেছি আপনাদের।
পেয়েছি। আচ্ছা, ফাইলটা দেখেন পেয়েছেন কিনা আপনারা, যদি এখনো যায়নি পুরোপুরি। ফাইলটা মেবি মেসেঞ্জারে শেয়ার করতে পারবেন না, বড় আছে। চ্যাট বক্সে পেয়েছেন? দেখো আসছে। এত বড় ফাইল মেবি শেয়ার করতে পারবেন না মেসেঞ্জারে, তারপরও দেখেন। মেসেঞ্জারে না হলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আপু, গ্রুপে। হোয়াটসঅ্যাপে দিব না, মেসেঞ্জারে না পারলে ডিসকাশন গ্রুপে শেয়ার করেন। কিরে ভাই এতক্ষণ কি বলছ? আমার তো নেট